সেটা হচ্ছে টেকনিক্যাল এসইও। খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। আমরা এতদিন কি কি করেছি, অন পেজ এসইও কিভাবে করতে হয়, কি করে কিওয়ার্ড রিসার্চ করতে হয়, এগুলো আমরা শিখেছি। ঠিক আছে, আজকে এখন আমরা একটা ওয়েবসাইটের মধ্যে খুব ছোট ছোট প্রবলেম গুলো থাকে যেগুলোর কারণে ওয়েবসাইটটা র্যাঙ্ক করতে পারে না বা এগোতে পারে না, তো যার কারণে ক্লায়েন্ট পড়ে যায় মহা বিপদে। এই ছোট ছোট প্রবলেম গুলো তারা সলভ করতে পারে না, আবার এগোতেও পারে না। যার কারণে ক্লায়েন্ট কিন্তু আমাদের শরণাপন্ন হয়। ক্লায়েন্ট কখন আসে ডাক্তারের কাছে, একজন মানে রুগী কখন আসে ডাক্তারের কাছে? যখন সে বিপদে পড়ে অসুস্থ হয়, তখনই আসে। তো ঠিক এইরকম ক্লায়েন্ট যখন ওয়েবসাইটটা নিয়ে ছোট ছোট প্রবলেম গুলো ফেস করে, তখন সেটা সলিউশন খুঁজে পায় না, তারপরে সে আমাদের কাছে আসে। আজকে আমরা টেকনিক্যালের বেশ কিছু বিষয় নিয়ে কথা বলবো। স্ক্রিনের দিকে সবাই তাকান, দেখেন টেকনিক্যাল এসইও, আজকের ক্লাসটা হচ্ছে টেকনিক্যাল এসইও নিয়ে। ঠিক আছে, এসইওর কাজগুলো করতে গেলে সবচেয়ে মজার বিষয় কি, যে আমরা এসইওর যে কোনো একটা পার্ট নিয়ে খুব ভালো মানে ভালো সার্ভিস দিতে পারি এবং এখান থেকে একটা ভালো আর্নিং করতে পারি। আমরা যদি মনে করি যে না, আমরা সব কি বিষয় নিয়ে আমরা সার্ভিস দিব না, আমরা শুধু ছোট 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 বিষয়গুলো নিয়ে কাজ করব, সেক্ষেত্রেও কিন্তু আমরা একটা ভালো সার্ভিস দিতে পারি। তো টেকনিক্যাল আমরা যদি মনে করি যে আমরা শুধু অন পেজ নিয়ে খুব ভালো সার্ভিস দিব, তো এটা নিয়েও আমরা কাজ করতে পারি। আবার যদি মনে করি যে না, টেকনিক্যাল এসইওর খুব ছোট ছোট পার্ট গুলো নিয়ে আমরা কাজ করব, সেক্ষেত্রেও কিন্তু এটা করতে পারি, তাতেও কোনো সমস্যা হবে না। প্রথমে কি হয়, একটা ওয়েবসাইট আমরা রেডি করি। রেডি করতে গেলে আমাদেরকে কিওয়ার্ড কিছু রিসার্চ করতে হয়, সেগুলো রেডি করার পর আমাদের ওয়েবসাইটে কন্টেন্ট ঢোকাতে হয়। তারপর আমরা কি করি, সুন্দর মতো ওয়েবসাইটটাকে বিল্ড করি, নির্মাণ করি। ঠিক আছে, নির্মাণ করার পর আমরা কি করি, গুগলকে, এই যে যেমন আমরা এই ওয়েবসাইটটা রেডি করেছি, রেডি করার পর আমরা কি করব, গুগলকে বলবো যে গুগল, আমি এরকম একটা ওয়েবসাইট রেডি করেছি, তুমি এটা তোমার আন্ডারে রেখে দাও। কেউ যদি সার্চ দেয়, সেক্ষেত্রে তুমি তাকে এটা তার সামনে নিয়ে আসবা, তাই না? সাপোজ আপনি সোহানুর রহমান আছেন, তো আপনার একটা বইয়ের দোকান আছে, দোকানটা আপনি বাসায় রেখেছেন। ঠিক আছে, বাসায় সুন্দর মতো সাজিয়ে গুজিয়ে রেখেছেন। আপনার বাসাটা হচ্ছে মানে লোকালয় থেকে একটু দূরে। তো যারা বই কিনতে যাবে, তারা কি আপনার বাসাটা খুঁজে পাবে? খুঁজে পাবে না কিন্তু। আপনার বাসায় বই আছে সেটাও তারা জানবে না। যার কারণে আপনার যে দোকানটা থাকলো, সেটা আপনি ভালোভাবে মানুষের কাছে নিয়েও যেতে পারবেন না, ট্রাফিকও নিয়ে আসতে পারবেন না। আপনার এই বইয়ের দোকানটা আপনাকে কি করতে হবে, বাজারে নিয়ে যেতে হবে, তাই না? আপনি যখন বাজারে নিয়ে যাবেন, বাজারে নিয়ে যায় একটা দোকান দিবেন, তখন সেখানে লোকজন আসবে, এসে তখন ভিজিট করবে আপনার দোকানটা। বাসায় কিন্তু এটা পসিবল না, তাই তো? ঠিক তেমনি আমাদের ওয়েবসাইটটা আমরা রেডি করলাম, অন পেজ এসইও যা কিছু করার করলাম, করার পর আমাদের ওয়েবসাইটটা গুগলকে বলতে হবে, গুগল হচ্ছে একটা কি বাজারের মতো। এই বাজারে গিয়ে বলতে হবে যে গুগল, তোমাকে আমার ওয়েবসাইটটা আমার ওয়েবসাইটটা তোমার পেটের মধ্যে রেখে দাও। তোমার কাছে কেউ যখন সার্চ করবে, তুমি আমার ওয়েবসাইটটা সুন্দর মতো তার সামনে নিয়ে যাবা। ঠিক আছে, এটাকে বলা হয় ইন্ডেক্স করা। বুঝাইতে পারলাম? এটা কি কি বলে, ইন্ডেক্স করা। অর্থাৎ দেখেন, এই একটা ইমেজ দেখতে পাচ্ছেন, গুগলকে আমরা ওয়েবসাইটটা যখন রেডি করব, রেডি করার পর গুগলকে বলবো, গুগল, তোমার ওয়েবসাইটটা তুমি তোমার কাছে জমা দিচ্ছি। তখন গুগল কি করবে, আমার এই ওয়েবসাইটটা সুন্দর মতো খুঁজবে,
ওয়েবসাইটের প্রতিটা কোনায় কোনায় যাবে, গিয়ে A to Z যা কিছু ওয়েবসাইটের মধ্যে আছে সেগুলো ও ভালো করে ফাইন্ড করবে। ঠিক আছে, করার পর ও কি করবে? ক্রলিং করবে। তাহলে গুগলকে জমা দেওয়ার পর গুগল কি করবে? প্রথম ফাইন্ড করবে, তারপর ক্রলিং করবে, তারপর ইন্ডেক্সিং করবে। গুগল আগে সুন্দর মতো এটা দেখবে, দেখার পর গুগল এটা জমা নিতে গেলে সম্পূর্ণ খুঁটিনাটি সব চেক করবে। আপনার 5টা পেজ থাকুক, 10টা পেজ থাকুক, 15টা পেজ থাকুক, সবগুলো চেক করবে A to Z। ক্রলিং শেষ হয়ে যাবে, গুগল তারপর কি করবে? তার পেজের মধ্যে ঢুকিয়ে দেবে। তখন কি হবে? কেউ একজন যখন সার্চ দিবে আপনার এই ওয়েবসাইটের নাম করে, তখন গুগল তার সামনে নিয়ে যাবে। এই ইন্ডেক্সিংটা একটা টেকনিক্যাল প্রবলেম, এটা সলভ করতে হয় আমাদের মতো এসইও এক্সপার্টদের। ঠিক আছে, তাহলে মনে রাখবে তো, প্রথমে গুগল কি করবে? ফাইন্ড করবে, তারপর ক্রলিং করবে, তারপর ইন্ডেক্সিং করবে। দেখেন ইমেজটার দিকে দেখেন, গুগল প্রথমে কি করলো? ক্রলিং, এই যে ওয়েব পেজ গুলো ভালো করে খুঁটিনাটি দেখবে, তারপর অ্যানালাইসিস পেজ কন্টেন্ট। কন্টেন্ট তো আপনারা জানেনই, সুন্দর মতো এটা আগে দেখবে, দেখার পর ওরা ইন্ডেক্সিং করবে। গুগল যখন ইন্ডেক্স করবে তারপরে এটা র্যাঙ্কে যাবে। ঠিক আছে, র্যাঙ্কে যাবে মানে মানুষের কাছে পৌঁছাবে, মানুষ যখন সার্চ দেবে সেটা দেখতে পারবে। এটুকু তো বুঝছেন আশা করি। এখন দেখেন robot.txt, এটা আবার কি? এই সবগুলো শব্দের সঙ্গে আপনাদেরকে আজকে পরিচয় করে দেব। এই শব্দগুলোর সঙ্গে যদি আপনারা পরিচিত হন, কালকে নেক্সট ক্লাস যেটা নেব তখন বলবেন, ও আল্লাহ, এটা তো আমার পাশের বাড়ির প্রতিবেশী, এটা তো আমি জানি, এটা তো আমার বন্ধু, এটাকে তো আমি চিনি। বুঝছেন? তখন আর এরকম মানে সমস্যা মনে হবে না। যার কারণে আজকের এই ক্লাসটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, robot.txt এটা কি? এটা হচ্ছে গুগল কি করবে, আমরা যখন গুগলকে ইন্ডেক্স করতে যাব, বলবো যে তুমি তোমার পেজের মধ্যে রাখো, তখন আমরা কি করব? গুগলকে বলে দিব যে গুগল, তুমি এক কাজ করো, তুমি তোমার পেজের মধ্যে ঠিক আমার এই পেজটা রাখবা, আমার এই পেজটা রাখবা, আমার এই পেজটা রাখবা, বাট ভুলেও আমার এই পেজের মধ্যে আসবে না। ঠিক আছে, আমার এই পেজের মধ্যে আমি গুগলকে অ্যালাউ করব না। আমরা বাবা মার সঙ্গে ঝগড়া হলে কি করি? আমরা ধাম করে দরজাটা লাগিয়ে দিই, দিয়ে বলি আমার রুমে কেউ আসবে না, বলি না? ঠিক তেমনি গুগলকে আমার বলতে হবে যে তুমি আমার এই এখানে অ্যালাউ করব, এখানে অ্যালাউ করব, এখানে অ্যালাউ করব, এখানে অ্যালাউ করব না, তুমি এখানে আসবে না। বা আমি যদি মনে করি গুগলকে আমি আমার সবগুলো পেজকে অ্যালাউ করে দিব যে তুমি আমার সব পেজে যাও, তাহলে গুগল সবগুলো পেজে যেতে পারবে। বাট গুগলকে যদি আমি বলি যে না, তুমি আমার স্পেসিফিক এই জায়গায় যাবে না, গুগল কিন্তু সেই জায়গায় যাবে না। এই মার্কিংটা করে দেওয়াই হচ্ছে robot.txt। বুঝতে পারছেন? আমি আবারও বলছি, শোনেন, আমরা যখন কারোর সঙ্গে ঝগড়া করি তখন কি বলি? মুখের উপর দরজাটা লাগিয়ে দিই না, বলি যে না, তুমি আমার রুমে আসবে না। এই যার সঙ্গে ঝগড়া করলেন সেইটাই হচ্ছে গুগল, ধরেন। তো তাকে কি বললেন? আমার এই রুমে আসবে না। আমার তখন কি করবে? অন্যান্য রুমে সে ঠিকই যাবে। ঠিক তেমনি গুগল কি করবে? আপনি যখন বললেন সুন্দর মতো, গুগল এই পেজে যাবে, এই পেজে যাবে, এই পেজে যাবে, এই পেজে যাবে, বাট আপনি তো এই রুমে দরজা লাগিয়ে দিয়েছেন, আপনার এই রুমে ঢুকতে পারবে? পারবে না। এটা আপনি অ্যালাউ করেননি। অ্যালাউ যখন না করবেন তখন কি গুগল এখানে ঢুকতে পারবে? ঠিক দরজার এই জায়গায় এসে দাঁড়ায় থাকবে, ঢুকতে পারবে না। আপনি আপনার কোন ওয়েবসাইটে কোন কোন পেজে গুগলকে ঢুকতে দিবেন, সেই আর কোথায় ঢুকতে দিবেন না, এটাই হচ্ছে robot.txt। এটা সম্পূর্ণ আপনার ডিসিশন। এটা আমরা গুগলকে যতটুকু জানাবো, গুগল ঠিক ততটুকুই জানবে, এবং সেই সেই জায়গায় গুগল যাবে। ঠিক আছে, আশা করি robot.txt নিয়ে আর কোনো কথা নেই। একদম মাথার মধ্যে সহজ ভাবে কিন্তু ঢুকিয়ে দিচ্ছি, কোনো জটিল কিছু নেই। এবং যা যা বিষয় শিখাবো খুব আপডেট জিনিস, এগুলো সবগুলোই আপডেট।
এবং আপনারা যখন মার্কেট প্লেসে কাজ করতে যাবেন একদম মানে কোনো প্রবলেমই ফেস করবেন না, প্রতিটা কথা আমি আপনাদেরকে জানাচ্ছি টেকনিক্যাল এসইও নিয়ে যা আছে। আচ্ছা, এখন দেখেন সাইট ম্যাপ। রোবট ডট টিএক্সটি বুঝলেন, এবার সাইট ম্যাপ। সাইট ম্যাপটা দেখেন, আপনি কোনো একটা ধরেন হোটেলে গেলেন, হোটেলে যাওয়ার পর আপনি হচ্ছে এখানে দেখেন, এটা হচ্ছে দরজা, দরজা দিয়ে ঢুকলেন। দরজার মধ্যে এই জায়গায় একটা রুম আছে, এই জায়গায় একটা রুম আছে, তারপর এই জায়গায় একটা রুম আছে, এখানে একটা রুম আছে, এখানে একটা রুম আছে, এখানে রুম, হোটেল তো অনেকগুলা রুম থাকে। এখন আপনি কোন দিকে যাবেন বলেন তো, কোন দিকে যাবেন? আপনার নিজেরই তখন কনফিউশনে পড়ে যাবেন না? বাট এই জায়গায় যদি একটা ম্যাপ থাকে যে আমার হোটেলের এই এই জায়গায় গেলে তুমি এই এই জিনিস পাবে, এই ম্যাপটা যদি আপনার থাকে তো আপনি কি করবেন, ঢুকবেন, ঢোকার পরে এই ম্যাপটার মধ্যে যদি আপনি দেখেন যে এই হোটেলের ঠিক এই এই জায়গায় এই এই জিনিস আছে, আপনার কি হবে, বুঝতে সুবিধা হবে না? তখন সাপোজ আপনার এই রুমে যাওয়ার দরকার, আপনি কি করবেন, সরাসরি এই রুম থেকে এই রুমে আসলেন। আপনার এই রুমে যাওয়ার প্রয়োজন, আপনাকে কাউকে কিছু বলতে হবে, সরাসরি এই রুমে চলে আসলেন। ঠিক আছে, এটা হচ্ছে গুগল এই হোটেলটার ম্যাপ। ঠিক তেমনি, একদম ঠিক তেমনি সহজ ভাষায় সাইট ম্যাপটা হচ্ছে এটাই। আপনি একটা ওয়েবসাইটের মধ্যে আপনার টোটালটা সাইট ম্যাপ করে রাখলেন, ম্যাপ করে রাখলেন, তাহলে গুগল কি করবে, সরাসরি আপনার যে জিনিসটা দিয়ে সার্চ দেবে সেই জিনিসটাই শুধু নিয়ে যাবে ট্রাফিকের কাছে। ঠিক আছে, তাহলে সাইট ম্যাপটা মাথায় ঢুকলো? আমি আবারও বলছি, আপনি একটা হোটেলে ঢুকলেন, ঢোকার পর আপনি যদি মনে করেন এতগুলো রুম আছে, এতগুলো রুমে আমি কোথায় যাব না যাব খুঁজে পাচ্ছি না, আপনার সামনে যদি একটা ম্যাপ থাকে, ম্যাপটা থেকে আপনি সুন্দর মতো বুঝে যাবেন যে আমার এই জায়গায় এই রুম আছে, ওই জায়গায় ওই রুম আছে, ওইদিকে বারান্দা আছে, ওইদিকে ব্যালকনি আছে, মানে কোথায় কি আছে না আছে, খাবার কি আছে, সবটা আপনি জানতে পারছেন। ঠিক তেমনি ওয়েবসাইটের মধ্যে কোথায় কি আছে না আছে, এটা সাইট ম্যাপ করে দিতে হবে গুগলের কাছে। তাহলে গুগল খুব সহজে কেউ একটা সার্চ দিলে ঠিক সেই পেজটা তার সামনে নিয়ে যাবে। ঠিক আছে, সহজ ভাষায় কিন্তু বুঝিয়ে দিচ্ছি ভাই, এত উদাহরণ দিয়ে মাথার মধ্যে ঢুকাতেই হবে। আগামীকাল নেক্সট ক্লাস যেটা হবে সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল ক্লাস। আমি জাস্ট শুধু আজকে ধারণাটা দিয়ে যাচ্ছি। ঠিক আছে, এখন 3 নম্বরে দেখেন ইন্ডেক্স। গুগলকে আমি রোবট ডট টিএক্সটি দিলাম, সাইড ম্যাপ দিয়ে দিলাম। গুগল কি করবে, সুন্দর মতো খুঁজতেই থাকবে, খুঁজতেই থাকবে, ক্রল করতেই থাকবে, ক্রল করতেই থাকবে, এপাশ ওপাশ যা কিছু আছে। আমরা কোনো একটা কিছু হন্য হয়ে খুঁজি না, কোনো একটা জিনিস আমরা যদি কাউকে বলি যে আমার এই জিনিসটা অমুক রুম থেকে নিয়ে আসো, আমরা কি করি, হন্য হয়ে খুঁজি। ঠিক তেমনি গুগলও তাই করবে, হন্য হয়ে খুঁজবে, খুঁজে তারপরে যা চাচ্ছি আমরা তা দিবে। তো এইটি হচ্ছে ইন্ডেক্সিং। আমরা যখন এত ইনফরমেশন দিয়ে দিব গুগলকে যে আমার ওয়েবসাইটটা আছে, ওয়েবসাইটটা তোমার পেজের মধ্যে রাখো, এই রাখাটাই হচ্ছে ইন্ডেক্স। ঠিক আছে, এটা নিয়ে তাহলে আর কোনো প্রবলেম নাই তো? এরপরে নেক্সট আসছি ক্যানোনিক্যাল ট্যাগ। ক্যানোনিক্যাল ট্যাগটা কিন্তু আমি গত ক্লাসে বুঝিয়েছিলাম, মনে আছে তো আপনাদের? ক্যানোনিক্যাল ট্যাগটা হচ্ছে আমরা একটা পেজ যেন দ্বিতীয়বার ইউজ না করি। সাপোজ আমার একটা শার্ট আছে, আমার ওয়েবসাইটের মধ্যে আমার ব্ল্যাক কালারের শার্ট আছে, ইয়েলো কালারের শার্ট আছে, তারপর ব্লু কালারের শার্ট আছে। একই রকমের কন্টেন্ট হওয়াটাই স্বাভাবিক, কারণ আমরা বারবার করে তো আর একই ড্রেসের জন্য লিখতে পারি না, আমার শুধু কালার গুলো আলাদা। গুগল তখন কি করবে, যখন আমাদের কন্টেন্ট গুলো কাছাকাছি থাকবে বা একই রকম থাকবে, গুগল কনফিউশনে পড়ে যাবে যে আমি আসলে কোন পেজটা ট্রাফিকের কাছে নিয়ে যাব। তো এটা বোঝানোর জন্য গুগলকে আমাদের তখন কি করতে হবে, বুঝাতে হবে আমার কন্টেন্টটা একই রকম বাট আমার কালার গুলো আলাদা, আমার ড্রেসের দেখো তুমি কালার আলাদা, একটা ব্ল্যাক হয়তো আছে, একটা ইয়েলো কালার আছে, একটা ব্লু কালার আছে। তো গুগলকে এটা যখন আপনি বুঝিয়ে দিবেন, তখন ও বলবে যে না এটা তো তাহলে ডুপ্লিকেট কোনো ইস্যু না।
এই ডুপ্লিকেট যেন গুগল না ভাবে, এটাই হচ্ছে ক্যানোনিক্যাল ট্যাগ। ঠিক আছে, ডুপ্লিকেট যেন গুগল না ভাবে, সেটাই হচ্ছে ক্যানোনিক্যাল ট্যাগ। ক্যানোনিক্যাল ট্যাগটা না করলে গুগল কিন্তু ডুপ্লিকেট ভাববে। বুঝতে পারছেন? 5 নাম্বার দেখেন, ওয়েবসাইট স্প্রিড। গত ক্লাসে আমি এটা বলেছি, আপনাদের মাথায় এটা একদম ক্লিয়ার আছে, আশা করি সমস্যা হওয়ার কথা না। ওয়েবসাইট স্প্রিডটা কি করতে হবে? অপটিমাইজ করতে হবে, এবং স্প্রিডটা যেন ভালো হয়। এবং আমরা স্পিডটা চেক করে দেখবো যে এটার স্পিডটা কেমন। যদি 80-র উপরে থাকে তো আলহামদুলিল্লাহ, খুব ভালো। আমরা কোনো কিছু দিয়ে যখনই সার্চ দেবো, সেটা যদি সঙ্গে সঙ্গে সেই ওয়েবসাইটে চলে আসে, তাহলে ওয়েবসাইটের স্পিডটা খুব ভালো। এইটা অবশ্যই আমরা টেস্ট করে নেব। ঠিক আছে, টেস্ট না করলে আমরা বলতে পারবো না যে এটার স্পিডটা কেমন। ঠিক আছে, এটা নিয়ে গত ক্লাসে অনেক আলোচনা হয়েছে, আশা করি এটা আলাদা করে বুঝাতে হবে না। এখন দেখেন 6 নাম্বার, ব্রোকেন লিঙ্ক ফিক্সড। এটা ব্রোকেন লিঙ্ক ফিক্সড, ব্রোকেন মানে কি? ভেঙে যাওয়া, তাই না? ব্রোকেন লিঙ্ক মানে কি? ভেঙে যাচ্ছে, একটা লিঙ্ক ভেঙে যাচ্ছে। আমরা এক্সটার্নাল লিঙ্ক, ইন্টারনাল লিঙ্ক এগুলো শিখেছি না? আমরা অন পেজ এসইও যখন করেছি তখন এগুলো শিখেছি না? হ্যাঁ। তো এখানে ব্রোকেন লিঙ্কটা কি দেখেন, ব্রোকেন লিঙ্কটা হচ্ছে আমি আমার ওয়েবসাইটের মধ্যে কি করব, এই লিঙ্কটা ঢুকালাম, এই লিঙ্কটা ঢুকালাম, এই লিঙ্কটা ঢুকালাম। একটা ট্রাফিক কি করবে, সুন্দর মতো ঢুকলো। ঢোকার পর আমার ওয়েবসাইটটা, এটা হচ্ছে আমার ওয়েবসাইট, ওয়েবসাইটের ঠিক এই পেজে এই লিংক দিয়ে সে আবার ঢুকলো। তারপরে এখান থেকে দেখেন এই লিংকে সে গেল, এইখান থেকে ছোট আরেকটা লিংকে সে আরেকটা পেজে গেল, তারপরে এখান থেকে সে আরেকটা পেজে গেল। যেতে যেতে এই যে এই লিংকটা থাকলো, সে লিংকে আর ঢুকলো না, ক্লিক করলেও কাজ করছে না। তাহলে এই লিংকটা কি? ব্রোকেন লিংক। এই লিংকটা ভেঙে গেছে, ভঙ্গুর। এই লিংকটা আমাদের ফিক্সড করতে হবে। অর্থাৎ আমাদের পেজের মধ্যে যে লিঙ্কগুলো থাকবে, আমাদের সাপোজ এই ওয়েবসাইটটা, এটা একটা ওয়েবসাইট যেটাতে আমি এখন কাজ করছি আর কি। এটা ইউকে বেসিস এর একটা ওয়েবসাইট। তো এখানে দেখেন, এখানে কোনো একটা জায়গায় একটা লিঙ্ক ফিক্সড করা আছে। ঠিক আছে, সেই লিঙ্কটা যদি আমি ক্লিক করে ভেতরে না ঢুকতে পারি, সেটা ব্রকেন লিঙ্ক। সেই লিঙ্কটা কি করতে হবে? ফিক্সড করতে হবে। লিঙ্কটাতে যেন ওই লিঙ্কটা সরিয়ে তাহলে অন্য একটা লিঙ্ক দিতে হবে। ঠিক আছে, ওই লিঙ্কটা মানে মেরামত করতে হবে, এটাই হচ্ছে ব্রকেন লিঙ্ক। ঠিক আছে, আর ব্রকেন লিঙ্ক নিয়ে আর সমস্যা হচ্ছে না। রিডাইরেক্ট, এই যে ব্রকেন লিঙ্কটা আমি করলাম, যে লিঙ্কটা ফাইন্ড আউট করলাম ব্রকেন লিঙ্কটা, এই লিঙ্কটা কি করব, এটা ঠিক করতে গেলে ওই লিঙ্কে যে ক্লিক করবে সে যেন সরাসরি রিডাইরেক্ট হয়ে আরেকটা লিঙ্কে চলে যায়, এটাই বলে রিডাইরেক্ট। বুঝতে পারছেন? এই ভিডিওটা আপনার বারবার দেখবেন, 2-3 বার দেখবেন, তো মাথার মধ্যে খুব সহজ ভাবে ঢুকে যাবে। তাহলে ব্রকেন লিঙ্কটা কি? একটা ভঙ্গুর বা ভেঙে যাওয়া লিঙ্ক, সেই লিঙ্কটাকে আমরা ফিক্স করতে গিয়ে আরেকটা এই লিঙ্কে ক্লিক করে সরাসরি যেন আরেকটা লিঙ্কে চলে যায়, যে লিঙ্কটা আমাদের মানে ক্লিক করলে কাজ হচ্ছে, পেজে যাওয়া যাচ্ছে, সেই লিঙ্কটা আমাদের রিডাইরেক্ট করে দিতে হবে। এটাই বলে রিডাইরেক্ট। এখন দেখেন 404 ইরোর, এটা আবার কি? একটা ওয়েবসাইটের মধ্যে আপনি একটা পেজে যাচ্ছেন, ওয়েবসাইটের ভিতর ঢোকার পর বিভিন্ন পেজে যাচ্ছেন, যেতে যেতে একটা পেজে দেখলেন লিংকে ক্লিক করলেন, কাজ হচ্ছে না। এটা কি? 404 ইরর হয়ে গেছে। আপনি লিংকে ক্লিক করলেন বাট কাজ করছে না, এইটাই হচ্ছে 404 ইরর হয়ে গেছে। ঠিক আছে, এটা কি করতে হবে? আমাদের ফিক্সড করতে হবে। অর্থাৎ ব্রকেন লিঙ্ক আর 404 ইরোর, মানে যে লিঙ্কে আমি ঢুকলাম কাজ করছে না, এটা 301 দিয়ে রিডাইরেক্ট করে দিতে হবে। এগুলো আমরা প্র্যাকটিক্যালি যখন দেখবো তখন এগুলো অনেক ইজি লাগবে। বুঝছেন? তাহলে 404 কি?
ইরোর এটা বুঝলেন, 301 এটা রিডাইরেক্ট করতে হবে, এটা মাথায় ঢুকলো। এখন দেখেন ওরফান পেজ, এটা এক কথায় বলা যায় মৃত পেজ। সাপোজ আমার এই ওয়েবসাইটের মধ্যে এই যে যেমন অ্যাবাউট এর এই পেজটা, এই পেজে আমি ক্লিক করলাম, ক্লিক করার পর আমার এই পেজে একটা লিংক ইনসার্ট করছি, সেই লিংকটাতে আমি ঢুকলাম ঠিকই, কিন্তু কাজ করছে না। আমি কিন্তু লিংকটা দিচ্ছিলাম, সেই লিংকে সুন্দর মতো অনেক ট্রাফিক গেছে আমার কাছে, সেগুলোর রিপোর্টও আছে, বাট এই মুহূর্তে কাজ করছে না। এটা কি? ওরফান পেজ, অর্থাৎ মৃত পেজ। এটা আমাদেরকে মেরামত করতে হবে। ঠিক আছে, এগুলো সহজ ভাষায় যেভাবে বোঝানো যায় আমি কিন্তু সেইভাবে বোঝানোর চেষ্টা করছি। আপনাদের মাথার মধ্যে ঢুকে রাখবেন, পাশাপাশি পারলে খাতা কলমে নোট ডাউন করে রাখবেন। আর অবশ্যই ভিডিওটা বারবার দেখবেন, দেখবেন আপনাদের কাছে খুব ইজি লাগবে। এত সহজ করে কেউ বুঝাবে না। আচ্ছা, এখন দেখেন ক্যানোনিক্যাল ট্যাগ, এই বিষয়টা আপনাদেরকে বলেছিলাম। ক্যানোনিক্যাল ট্যাগটা কি? ক্যানোনিক্যাল ট্যাগ কি মনে আছে? একটা পেজ যেন দুইবার ইউজ না হয়। ঠিক আছে, ক্যানোনিক্যাল ট্যাগটা কি? একটা কন্টেন্ট যেন দুইবার পাবলিশ না হয়, সেই কারণে ক্যানোনিক্যাল ট্যাগটা ইউজ করতে হয়। ঠিক আছে, আমি একটা কন্টেন্ট রাইট করেছি, সেটা আমি হচ্ছে ওয়েবসাইটে দিয়েছি, বাট আমি সেটা ভুলে গেছি, আমি আবার ভুল করে আরেকটা পেজের মধ্যেও ঠিক এইটাই দিলাম কন্টেন্ট, তাহলে কি এটা ডুপ্লিকেট হয়ে যাচ্ছে। এই ক্যানোনিক্যাল ট্যাগটা যদি আমরা অ্যাটাস্টেড করে দেই, তাহলে এই ডুপ্লিকেটটা হওয়ার চান্স থাকবে না। বুঝছেন? আচ্ছা, এখন দেখেন স্ক্যামা মার্কআপ। স্ক্যামা মার্কআপটা কি, সহজ ভাষায় বুঝাই দেই। আপনার ফেসবুক বা পেজটা, আপনার পেজ ধরেন একটা আছে, সেই পেজটা আপনার এডুকেটেড পেজ, মানে এডুকেশন রিলেটেড যত পোস্ট আছে এই পেজে দেওয়া হয়। স্ক্যামা মার্কআপটা ঠিক এইরকম। আপনার ওয়েবসাইটটা কোন ধরনের ওয়েবসাইট? এটা কি কোডিং ওয়েবসাইট, না ক্লাস শিডিউল ওয়েবসাইট, না ইভেন্টের ওয়েবসাইট, না ব্লগ পোস্টের ওয়েবসাইট? এটা কোন ধরনের ওয়েবসাইট? জাস্ট এটা বোঝানোর জন্য স্ক্যামা মার্কআপ করা হয়। মনে থাকবে, পাশে সুন্দর মতো প্রয়োজনে লিখে রাখবেন যে স্ক্যামা মার্কআপ মানে আপনি কোন ধরনের ওয়েবসাইট নিয়ে কাজ করছেন, এটা বোঝানোর জন্য স্ক্যামা মার্কআপ করা হয়। ঠিক আছে। আচ্ছা, মোবাইল ফ্রেন্ডলি, এটাও কিন্তু আমি বলেছিলাম, ওর নাম মনে হয়, এটা আমি বলিনি। আচ্ছা, মোবাইল ফ্রেন্ডলি এটা হচ্ছে আপনাদের কাছে হয়তো আজকে নতুন। আমি মোবাইলের মধ্যে একটা, সাপোজ এই যে যে ওয়েবসাইটটা আছে যেটা নিয়ে আমি কাজ করছি, ঠিক আছে, এই ওয়েবসাইটটা আমি মোবাইলে দেখলাম, মোবাইলে যখন ক্লিক করলাম, মোবাইলের ভিউটা কেমন আসলো, এটা আসলে মোবাইল ফ্রেন্ডলি কিনা, এটা শুধু আমাদের পিসিতেই যাচ্ছে না মোবাইলেও যাচ্ছে? যদি এটা মোবাইলেও ঠিক এইভাবে ডিসপ্লে করে, তাহলে এটা মোবাইল ফ্রেন্ডলি। আর যদি শুধু এটা পিসিতে দেখা যায় আর মোবাইলে গেলে দেখা যাচ্ছে অন্যরকম দেখা যাচ্ছে, তাহলে কি হচ্ছে, সেটা কিন্তু মোবাইল ফ্রেন্ডলি না। ঠিক আছে, তাহলে মোবাইল ফ্রেন্ডলি কি বুঝে গেছেন। তারপর HTTPS, হোয়াট ইজ দিস? এটা মাথায় ঢুকে রাখেন, এটা অনেকেই শিখাবে না, বাট আপনার জানা খুব দরকার। যে কোনো সময় যে কোনো ক্লায়েন্ট এটা জিজ্ঞাসা করতে পারে আপনাকে বিব্রতকর অবস্থায় ফেলার জন্য। এটা হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর। ঠিক আছে, আবারও বলছি, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর। এটা কি করে? সরাসরি ওয়ার্ল্ড ওয়াইড যে ওয়েবের সঙ্গে সম্পর্কটা আছে এইটা বুঝায়। অর্থাৎ আমার ওয়েবসাইটটা আমার হচ্ছে পুরা বিশ্বের সঙ্গে কিভাবে ওয়েবটার সাথে সম্পর্ক আছে, এটাই হচ্ছে HTTPS। এটা মিনিংসটা মানে ইয়েটা আপনার জানতে হবে, কারণ ক্লায়েন্ট অনেক সময় বলতে পারে যে তুমি বলো তো HTTPS কি, হোয়াট ইজ দিস? তখন আপনাকে বলতে হবে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর। আপনি যখন এটা বলবেন ক্লায়েন্ট একদম চুপ হয়ে যাবে। বাই চান্স যদি ব্যাখ্যা চায়, তখন আপনি বলবেন যে
ওয়ার্ল্ড ওয়াইজ যে ওয়েবের সাথে সম্পর্ক, সেটাই হচ্ছে এইচটিটিপিএস। ঠিক আছে, মাথায় ঢুকলো? আচ্ছা, 15 নম্বর দেখেন, এইচআরএস। অনেকেই এগুলো শিখাবে না, আমাকেও ভাই শেখায়নি। আমি খুব অ্যাডভান্স কিছু জায়গা থেকে এগুলো শিখেছি, মাথার মধ্যে একদম ঢুকিয়ে রাখেন। এইচআরএফ, এটাতে কি বোঝায় জানেন? ফর মাল্টিপল ল্যাঙ্গুয়েজ। সাপোজ আমি কানাডার একটা ওয়েবসাইট নিয়ে কাজ করছি। কানাডার এই ওয়েবসাইটের মধ্যে আপনার কি করবে, আপনার কানাডার যে ভাষাটা আছে সেটা আছে, সাথে সে কানাডায় তো র্যাঙ্ক করতে যাচ্ছে যাচ্ছে, ইউকে তেও সে র্যাঙ্ক করতে যাচ্ছে, বা ইউএসএ সে র্যাঙ্ক করতে হচ্ছে। তো ইউএস এর মেম্বাররা কি কানাডা ল্যাঙ্গুয়েজ বুঝবে? বুঝবে না। সে কি করবে, তখন ইংলিশ ভাষা যাবে ইউএস এর মেম্বাররা, ইউকে এর মেম্বাররা তাদের স্থানীয় ভাষাটা যাবে, কানাডার ল্যাঙ্গুয়েজটা কিন্তু বুঝবে না। তো এক্ষেত্রে কি করে, দুইটা ল্যাঙ্গুয়েজ একসঙ্গে, কারো যদি ইন্টেনশন থাকে যে আমি কানাডায়ও র্যাঙ্ক করবো, ইউএসএও র্যাঙ্ক করবো, তাহলে কানাডার যে ল্যাঙ্গুয়েজটা ক্লিক করলে সেই ল্যাঙ্গুয়েজটা শো করবে, ইউএস এর যে ক্লায়েন্ট আছে, ট্রাফিক আছে, তারা যখন এটা ক্লিক করবে তখন তাদের কাছে ইউএস এর ল্যাঙ্গুয়েজটা শো করবে। এটাই হচ্ছে এইচআরএস। এটাও আমাদের কাজ না, এটা ডেভেলপারের কাজ। বাট আমাদেরকে জানতে হবে, সব বিষয় সম্পর্কে ধারণা রাখতে হবে, না হলে ভাই আমাদের এগুলো সম্ভব না। বুঝতে পারছেন? তাহলে মাথার মধ্যে থাকবে তো, এই যে বিষয়গুলো বললাম সবগুলো মাথার মধ্যে ঢুকাইতে হবে। এক বাক্যে আমি যখন প্রশ্ন করব এটা কি, সঙ্গে সঙ্গে উত্তর দিতে হবে। 404 এরর কি, তখন বলতে হবে যে 404 এরর মানে এই পেজটা এখন মানে আসছে না, আমাকে 301 রিডাইরেক্ট করে দিতে হবে। তারপর স্ক্যামার মার্কআপ কি, আমি যখন জিজ্ঞাসা করব সুন্দর মতো এটা বলতে হবে। ঠিক আছে, আপনাদেরকে তো আমি টেস্ট নিব, খুব শীঘ্রই একটা টেস্ট হয়ে যাবে। তারপর এইচটিটিপিএস, এটা কি, আমাকে তখন বলতে হবে কিন্তু যে এটা এরকম। ঠিক আছে, আজকে ক্লাসে মোটামুটি এগুলোই ব্যাখ্যাটা দেওয়ার জন্যই ক্লাসটা। আগামী ক্লাসে ইনশাল্লাহ আমি আপনাদের যে টেকনিক্যাল প্রবলেম গুলো, এই ছোট ছোট প্রবলেম গুলোর জন্য অনেক বড় সমস্যায় পড়ে ক্লায়েন্টরা, এগুলো সলভ করতে হয়। ঠিক আছে, আমরা যদি মনে করি রোবট ডট টিএক্সটি দিয়েই শুধু আমরা একটা ভালো সার্ভিস দেবো, আমরা কিন্তু ফাইবার আপওয়ার্কে সুন্দর মতো রোবট ডট টিএক্সটি দিয়ে একটা প্রজেক্ট বা গিগ দিতে পারি। তারপরে দেখবেন যে আপনার কম্পিটিটর অনেক কমে যাচ্ছে। আপনার টোটাল টেকনিক্যাল এসিও ধরেন 6,000 যদি মানে ইয়ে থাকে, আমরা সার্ভিস দিয়ে থাকি 6,000 মেম্বার, তো রোবট ডট টিএক্সটি দিয়ে জাস্ট শুধু রোবট ডট টিএক্সটি দিয়ে মধ্যে 600 জন মানুষ থাকবে, তাহলে কি কম্পিটিশন কিন্তু অনেক কমে যাচ্ছে। সাইট ম্যাপ দিয়ে এগুলো প্রতিটাই একটা একটা করে আমরা গিগ বা প্রজেক্টে দিতে পারি, আপওয়ার্কে প্রজেক্টে দিতে পারি। ঠিক আছে, যার কারণে আমরা যদি মনে করি এসিওর এই পার্টটা শিখবো ওই পার্টটা শিখবো না, তাহলে এটা ভুল ডিসিশন হবে। মোটামুটি সবগুলোই শিখতে হবে, না শিখলে নেক্সট টাইম এগোতে পারবেন না। কারণ এমন সময় এমন একটা সিচুয়েশনে পড়তে হবে ওয়েবসাইট নিয়ে, যে এই জিনিসটা যদি আমি না জানি তাহলে আমি কথাই বলতে পারছি না, বা এটা আমি সাজেস্টই করতে পারবো না, আমি কাজ করবো না ভালোভাবে, কিন্তু আমি তো ক্লায়েন্টকে সাজেস্ট করতে হবে যে আমার হচ্ছে এইটা প্রবলেম হচ্ছে, বা আপনার ওয়েবসাইটে এই প্রবলেমটা আছে, এইটা আপনি ফিক্সড করে দেন, না হলে আপনার ওয়েবসাইটে প্রবলেম হবে বা এগোতে পারবে না। আর সবচেয়ে মজার বিষয়টা জানেন, ডিজিটাল মার্কেটিং এর এসইওটা যে ভালো করে জানে সে বসে থাকে না, কিছু না কিছু সে করে খায়। আমাদের দেশে বলেন দেশের বাহিরে বলেন সব জায়গায় এসইওর ডিমান্ডটা অনেক বেশি। যার কারণে আমাদের খুব ভালো করে এসইওটা যদি আমরা শিখি, আমরা দেশে দেশের বাইরে সব জায়গায় এটা সার্ভিস দিতে পারবো, আমাদের বসে থাকতে হবে না। ঠিক আছে, আর ওয়েবসাইট বাউন্স আমি বলেছিলাম কিন্তু বাউন্স রেট, অর্থাৎ একটা ওয়েবসাইটের মধ্যে ঢুকে ক্লায়েন্ট যদি সময় না দেয়, না দিয়ে সাথে সাথে যদি বের হয়ে যায়, এটা কিন্তু বাউন্স রেট বলে। এটা করা যাবে না, এটাও ওয়েবসাইটে রাখা যাবে না। ওয়েবসাইটে এই কারণে খুব ভালো কোয়ালিটির ইমেজ দিতে হবে, তারপর ভিডিও চাইলে ভিডিও আপলোড করতে হবে, অ্যাট্রাকটিভ কিছু দিতে হবে, যেন ওয়েবসাইটে এসে কোনো ক্লায়েন্ট সময় ব্যয় করে। এক্সটার্নাল লিঙ্ক ইন্টারনাল লিঙ্ক ইনপুট করতে হবে,
যেন এসে এক পেজ থেকে আরেক পেজে যায়, এক পেজ থেকে আরেক পেজে যায়, তাহলে হবে কি, উনি সময়টা ব্যয় করছে, আপনার ট্রাফিক কতক্ষণ থাকছে, আপনার এটা অ্যানালাইসিস করে আপনি কিন্তু দেখতে পাবেন। বুঝতে পারছেন? যার কারণে আমাদের মোটামুটি এই জিনিসগুলো খুব ভালো করে জানতে হবে। তো আজকে আর এগুলো নিয়েই কথা, আর কোনো কিছু বলার নাই। তো এখন যদি প্রশ্ন থাকে তাহলে বলেন, প্রশ্ন নিচ্ছি। সোহানুর রহমান আনমিউট করেছে। যে খেলামুনি বুঝতেছি, যেগুলো বুঝাইছেন এগুলো হ্যাঁ, আমি একটু ঘাটাঘাটি সমস্যা হবে। একটু জোরে বলবেন। যেগুলো বুঝাইছেন অলরেডি সবগুলাই বুঝছি, শুধু এগুলো একটু নিজের প্র্যাকটিসের দমে একটু মনে রাখতে হবে আর কি। এগুলো সহজ ভাষায় আমাকেও এত সহজ ভাবে বুঝাই দিত, আমারও বুঝতে অনেক কষ্ট হয়েছিল, এত ঘাটাঘাটি করা লাগছে, আমি আমার মতো করে সহজ ভাবে বোঝানোর চেষ্টা করছি। মাথায় ঢুকছে না? জাস্ট শুধু এখন জি প্র্যাকটিক্যালি যখন করতে যাবেন তখনই ইনশাল্লাহ দেখবেন অনেক সহজ মনে হবে। বুঝছেন? এইগুলা আর তো এমনিতে আপনার ধরেন গুগল ইউজ করার সময় আপনার পেজ করছিও, যে 404 যখন হয়ে যায় তখন একদম হোয়াইট পেজ চলে আসে, হ্যাঁ, কি একটা লেখা থাকে। হ্যাঁ, এগুলো চোখে পড়ে তারপরে কিন্তু। এগুলা সচরাচর টুকটাক চোখে তারপরে পড়ে। আমরা কখনো কোনো ওয়েবসাইটে সার্চ দিলে দেখা যাচ্ছে ঘুরতেছে ঘুরতেছে, বাট ওয়েবসাইটে আসছে না, তাহলে কি ওটা প্রবলেমটা কি, পেজ স্পিডটা বাড়াতে হবে। ঠিক আছে, ওটাকে কি বলে, পোর ওয়েব ভাইটাল। পেজ স্পিডের আরেকটা নাম কি? হ্যাঁ, পোর ওয়েব ভাইটাল। মনে থাকবে? ক্লায়েন্টকে তো জিজ্ঞাসা করতে পারে পরে যে পেজ স্প্রেড, পোর ওয়েব ভাইটালটা কি, তখন কিন্তু বুঝাই দিতাম। আর আরেকটা মজার বিষয়, সব ক্লায়েন্ট কিন্তু সরাসরি কল করে না, ম্যাক্সিমাম ক্লায়েন্ট মেসেজেই কাজ সারে, খুব কম আর কি ক্লায়েন্ট কথা বলে ডাইরেক্ট, যদি সত্যিকারের জেনুইন ক্লায়েন্ট হয় আর কি। বুঝতে পারছেন? তো আর তো প্রশ্ন নেই। না,